চাপে মোদি সরকার, হাসিনাকে ফেরত পাঠাবে ভারত। এবং সর্বশেষ জানাবো, জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন কি হবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাপে মোদি সরকার, হাসিনাকে ফেরত পাঠাবে ভারত। জুলাই আগস্ট বিপ্লবের সময় ঘটে যাওয়া নৃশংস দমন পীড়ন, গুম ও হত্যার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। স্বৈরাচারী হাসিনাকে নিয়ে বেকায়দায় ভারত একের পর এক বিপদ ঘিরে ধরছে ভারতকে। পাকিস্তানের সাথে যুদ্ধের পর ট্রাম্পের শুল্ক নীতি, সব মিলিয়ে মোদি সরকার চাপের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে ডক্টর ইউনূসের কৌশল কাজে লেগেছে, যার কারণে শুল্কের পরিমাণ অনেক কম ধার্য হয়েছে। ইউনূসের সাথে টক্কর দিতে গিয়ে উল্টো প্রধানমন্ত্রীর পদ হারাতে বসেছে নরেন্দ্র মোদি। তার বিরোধী দল ট্রাম্পের শুল্ক নীতির অজুহাতে মোদি প্রশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা মোদিকে হুঙ্কার দিয়ে বলেছে, ভারতে হাসিনা সহ তার পলাতক নেতা মন্ত্রীদের বের করে দিতে হবে। বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করে চোরের মতো ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী, তাদের বিতাড়িত করতে হবে। এদিকে হাসিনার বিচার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চেয়ে কয়েকবার বার্তা দিয়েছে নয়াদিল্লিকে, কিন্তু মোদির প্রিয় মিত্র হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নন তিনি। শুধু তাই নয়, আন্তর্জাতিকভাবেও মোদি প্রশাসনকে চাপ দেওয়া হয়েছে। জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারিক কার্যক্রম চলছিল। এবার তা পৌঁছেছে গুরুত্বপূর্ণ এক মোড়ে, গ্রেপ্তারি পরোয়ানা। কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে নেই, তিনি অবস্থান করছেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এখন প্রশ্ন, বাংলাদেশের অনুরোধে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? 2013 সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তি যদি এক দেশ থেকে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায়, তবে নির্দিষ্ট শর্তে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব। চুক্তির 6 নম্বর ধারা অনুযায়ী 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত বা কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেও তাকে ফিরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। সেই হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারত তাকে ফিরিয়ে দিতে আইনগত বাধ্য। কিন্তু এখানেই আসে জটিলতা। চুক্তির 9 নম্বর ধারা অনুযায়ী যদি অপরাধটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত হয় বা অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ে থাকেন, তাহলে প্রত্যর্পণ বাধ্যতামূলক নয়। শেখ হাসিনার বর্তমান অবস্থা ভারতীয় রাজনৈতিক আশ্রয়ের মধ্যেই পড়ছে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত করছে। ভারতের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে নিরপেক্ষ সূত্র বলছে দিল্লি এখনও পরিস্থিতি মূল্যায়ন করছে এবং সময় নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা মোদি প্রশাসনের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র। সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক ভারসাম্য, চীন বিরোধী কৌশল, সব ক্ষেত্রেই শেখ হাসিনা ভারতের পাশে ছিলেন। তাই প্রশ্ন উঠেছে, ভারত কি এতদিনের সেই ঘনিষ্ঠ মিত্রকে ফিরিয়ে দেবে, নাকি রাজনৈতিক হিসাব নিকাশে বিষয়টি ঝুলিয়ে রাখবে? ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার অবশ্য জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করেছে। তবে বাস্তবতা হলো, ভারতের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া প্রক্রিয়া কার্যকর হওয়ার সুযোগ নেই। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি নতুন আলোচনা ঘুরপাক খাচ্ছে। তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে পারেন শেখ হাসিনা। যুক্তরাজ্য, কানাডা কিংবা সংযুক্ত আরব আমিরাত হতে পারে তার সম্ভাব্য গন্তব্য। যদি এমনটি হয়, ভারতও সরাসরি প্রত্যর্পণের দায় এড়িয়ে যেতে পারবে। জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন কি হবে? ঠিক এই মুহূর্তে নির্বাচন পূর্ব বাংলাদেশের রাজনীতির যে জটিল মানচিত্রটি আঁকা হচ্ছে, তার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে তিনটি শক্তি: বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য ঘোষণা করার পর মনে হয়েছিল আস্থাহীনতার বরফ খানিকটা গলবে। কিন্তু জুলাই সনদ, অর্থাৎ সংস্কার, বিচার প্রক্রিয়া ও ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের যে খসড়া রূপরেখা, তা কিভাবে এবং কার মাধ্যমে বাস্তবায়িত হবে সেটি নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। জামায়াত ও এনসিপি বলছে, নির্বাচন আগে সনদের আইন ভিত্তি ও দৃশ্যমান বাস্তবায়নের পরে এই সূত্র মেনে নিলে পুরো প্রক্রিয়া ডিজাইনড হয়ে যাবে। বিএনপি উল্টো বলছে, সনদের অধিকাংশ প্রয়োগ হবে নির্বাচিত সংসদে। নির্বাচন সম্পর্কিত ন্যূনতম নিয়ম কানুন ও পরিবেশ নিশ্চিত করলেই ভোটে যাওয়া সম্ভব। এই এখন না পরে দ্বন্দ্বই রাজনৈতিক অনিশ্চয়তার প্রধান জ্বালানি। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা এনসিপি ক্রমাগত জোর দিয়ে আসছে।
তাদের বক্তব্য, সংস্কার, বিচার ও ক্ষমতার জবাবদিহিতার প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি ছাড়া ফেব্রুয়ারির ভোটে যাওয়া মানে হচ্ছে পুরনো কাঠামোর ওপর নতুন রং তুলি বুলিয়ে দেওয়া। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনরা প্রকাশ্য সমাবেশ ও ব্রিফিংয়ে বলেছেন, এই শর্ত মানা না হলে নির্বাচনী নতুন সংকটের জন্ম দেবে। এর সঙ্গে যোগ হয়েছে দলের ভেতরের কিছু কণ্ঠ, যা প্রকাশ্যে বলছে ফেব্রুয়ারির ভোট হবে না বা হওয়া উচিত নয় যদি সনদের বাস্তবায়ন না এগোয়। ফলে অনেকে ধরে নিচ্ছেন এনসিপি এক ধাপ এগিয়ে চাপ সৃষ্টির রাজনীতিতে নেমেছে। দর কষাকষির স্পেস বাড়ানো, আসন সমঝোতার সম্ভাবনা খোলা রাখা এবং নিজেদের ভোট ব্যাংক আকারে উপস্থিতি অনুভব করানোর সবটাই একসঙ্গে। জামায়াতের সমীকরণটি অন্যরকম। তাদের সংগঠিত কর্মী বাহিনীর শক্তি আছে, কিন্তু বিস্তৃত জনসমর্থনের প্রশ্নে তারা ঐতিহাসিকভাবে সীমাবদ্ধ। আওয়ামী লীগের অনুপস্থিত রাজনৈতিক মাঠে বিএনপি এখন অনেক বড় ব্রড কোয়ালিশন সদৃশ সমর্থন টানছে, এমন একটি ধারণা রূপ নিচ্ছে। এই বাস্তবতায় জামায়াতের প্রধান শঙ্কা খেলাটা অসমতল হয়ে যাচ্ছে কিনা। তাই তারা লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে ভোট পদ্ধতির রূপান্তর, আনুপাতিক প্রতিনিধিত্ব পর্যন্ত কাঠামোগত দাবি তুলছে। এতে তাদের দুইটি লাভ: এক, খেলার নিয়ম বদলাতে পারলে আসন পাওয়ার সম্ভাবনা বাড়ে; দুই, ভোটের আগে এই চাপ অব্যাহত রাখলে আলোচনার টেবিলে ওদের ওজনও বাড়ে। বিএনপি অবশ্য পিআর পদ্ধতির বিরোধিতায় অনড় যুক্তি, এটি আলোচ্য সূচির মূল এজেন্ডায় ছিল না এবং এখন এই দাবি তোলা আসলে নির্বাচন বিলম্বিত বা ভণ্ডুল করার কৌশল। টেবিলের এক পাশে তাই পদ্ধতি বদলাও, অন্য পাশে পদ্ধতি এখন নয়, দুটি ন্যারেটিভ পাশাপাশি দৌড়াচ্ছে। বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক গাণিতিক প্রশ্ন, কিভাবে তারা ফেব্রুয়ারির সময়রেখা, সনদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং অংশগ্রহণমূলক নির্বাচন, এই তিনটিকে এক সুতোয় গাঁথবে। লন্ডন বৈঠক, যেখানে প্রধান উপদেষ্টা ও তারেক রহমান যৌথভাবে ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে একমত হয়েছেন, এই ইভেন্টটি জামায়াত এনসিপি দু দলের কাছে সিগন্যালিং হিসেবে ধরা পড়েছে। রাষ্ট্র রাজনীতির সিদ্ধান্ত কি কোনো এক দলের সঙ্গে সমঝোতার ভেতরে গঠিত হচ্ছে? এখানেই তারা ডিজাইন্ড ইলেকশন এর আশঙ্কা তুলছে, আর বিএনপি বলছে এটি কেবল একটি সময়রেখার সমঝোতা, নির্বাচনী পরিবেশের ন্যূনতম রূপরেখা নিশ্চিত করেই ভোট হবে। এই পার্থক্য প্রকৃতপক্ষে কি আগে এবং কি পরে এই ক্রমতালিকার রাজনীতি? এখানে অন্তর্বর্তী সরকারের ক্যালকুলেশনটাও বোঝা দরকার। একদিকে তারা বলছে সময় ঘোষণার পর এখন নির্বাচন কমিশনের সঙ্গে দলগুলোর টেকনিক্যাল আলোচনা চলবে, সংবিধান সংস্কার বা জুলাই সনদের বিচার বিশ্লেষণ হবে নির্বাচনের পর নির্বাচিত সংসদে। অন্যদিকে সরকারের ভেতরে নাকি ফেব্রুয়ারির সময়সীমা নিয়ে মতানৈক্য আছে, এমন ইঙ্গিত রাজনীতিতে ঘুরছে। ফলে সরকার আপাতত টাইমলাইন ধরে রাখো, তফসিল প্রস্তুতি এগোয়, এই নীতিতে হাঁটছে। কিন্তু মাঠে যদি টানা কর্মসূচি ও সংঘাত বাড়ে, তখন ল অ্যান্ড অর্ডার এর যুক্তিতে কঠোর হওয়া অসম্ভব নয়। অর্থাৎ সরকারের স্ট্র্যাটেজি সময়সূচি স্থির রেখে চাপ রাজনীতিকে ম্যানেজ করা, আর ম্যানেজ ব্যর্থ হলে শক্তিশালী প্রশাসনিক বার্তা। এভাবে দেখলে বিএনপি মাঝখানে পড়ে গেছে এক অদ্ভুত ডাবল বাইন্ডে। একদিকে জামায়াত এনসিপি যদি ভোট বর্জনের দিকে যায়, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে বিএনপিও খুঁতখুঁতে সমালোচনার মুখে পড়বে। অন্যদিকে যদি বিএনপি তাদের শর্তগুলোর সঙ্গে সুর মেলায়, ফেব্রুয়ারির টাইমলাইন শিথিল হওয়ার ঝুঁকি তৈরি হবে, যা তাদের বর্তমান জনমতের ঢেউকে মিইয়ে দিতে পারে। তাই বিএনপির কৌশলগত ভঙ্গি এখন মাঠে আশাবাদী বক্তৃতা, টেবিলে মিনিমাল রিফর্মের তালিকা, আর জনতার কাছে এখনই ভোট দরকার, এই বার্তা পৌঁছানো। দলটি বুঝছে দীর্ঘায়িত ট্রানজিশন জনসাধারণের ধৈর্য ক্ষয় করে, অতএব সময়সীমা ধরে রাখতে পারলে ভোট ইজ ইনএভিটেবল ন্যারেটিভ তাদের পক্ষে যায়। জামায়াতের দৃষ্টিকোণে ফেব্রুয়ারি বেঁধে দিলে গেম থিওরি তাদের বিপক্ষে যেতে পারে, কারণ বিস্তৃত জনমতের তরঙ্গে বিএনপির একক প্রভাব বাড়লে আসন অঙ্ক সংকুচিত হয়। তাই তারা ভোট পদ্ধতি বদলের দাবিকে কেন্দ্র করে রুলস অব দ্য গেমে পরিবর্তনের প্রস্তাব তুলছে। একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ প্রশাসন, মাঠ, মামলা, মিছিল, মিডিয়া, এই 5M এর ভারসাম্য নিশ্চিত করার প্রশ্নে তাদের অবস্থান আরও কর্কশ। রাজনীতির ভাষায় এটি বিডিং আপ দ্য প্রাইস, নিয়মের দাম বাড়াও, তা না হলে গেমে ঢোকা কঠিন। বিএনপির চোখে এটি অযৌক্তিক সর্বোচ্চ দর হাঁকা, যাতে সময় টেনে নেওয়া যায়। এনসিপি এখানে রিফর্ম ফার্স্ট আদর্শিক রেখা ধরে নিজস্ব পরিচয় পোক্ত করার চেষ্টা করছে। জনমনে যে নৈতিক উচ্চভূমি তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় পেয়েছিল, সেটি ধরে রাখার প্রয়াস। এই ত্রিভুজ রাজনীতিতে আরেকটি লুকোনোর সমীকরণ কাজ করছে। সকলেই ভবিষ্যৎ ক্ষমতা বিন্যাস নিয়ে পূর্বচুরির ইশারা খুঁজছে।
যেমন এনসিপির ভেতরে কেউ কেউ যখন প্রকাশ্যে বলেন যে ফেব্রুয়ারিতে ভোট হবে না, তখন সেটি কেবল হতাশার মন্তব্য নয়, এটি আলোচনার টেবিলে জোর বাড়ানোর এক ধরনের সিগন্যালও। প্রথমে সনদ, তারপর ভোট। একইভাবে বিএনপি যখন জোর দিয়ে বলে সব দলই শেষ পর্যন্ত ভোটে যাবে, তখন সেটিও আত্মবিশ্বাস দেখানো ছাড়াও অপরিবর্তনীয় টাইমলাইন এর বার্তা, যাতে কেউ না এলে দায় তাদের ঘাড়ে না পড়ে। এই দায় কার? এই খেলায় শেষ পর্যন্ত বয়কট বনাম অংশগ্রহণের সিদ্ধান্তকে প্রভাবিত করবে। ভবিষ্যৎ দৃশ্যপটে কয়েকটি পথ খোলা, শর্ত শিথিল, সহমত। জুলাই সনদের কিছু অংশ, যেমন নির্বাচন সম্পর্কিত ন্যূনতম সংস্কার, বিএনপির দাবি করা প্রশাসনিক নিরপেক্ষতা, সুনির্দিষ্ট রোডম্যাপ, এগুলোতে অগ্রগতি দেখিয়ে এনসিপি জামায়াতকে ভোটমুখী রাখা। এতে ফেব্রুয়ারি বজায় থাকবে, অংশগ্রহণও বাড়বে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।